যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে কয়েকটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। ওই ঘটনায় এখন মুখ্য তদন্তকারীর ভূমিকায় মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সব মিলিয়ে 5টি প্রশ্নের জবাব খুঁজছে তারা। এরই মধ্যে সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিটলকে আগামী 22 জুলাই মার্কিন প্রতিনিধি পরিষদের একটি কমিটির সামনে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। কাউন্টির শেরিফ নিশ্চিত করেছেন হামলাকারী ক্রুক্সকে স্থানীয় একজন পুলিশ সদস্য শনাক্ত করেছিলেন, তবে ওই সময় তাকে গুলি ছোঁড়া থেকে আটকাতে ব্যর্থ হন। হামলাকারীর ব্যাপারে তথ্য ট্রাম্পের চারপাশে থাকা এজেন্টদের কাছে পৌঁছেছিল কিনা সেটি এখনো পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিঃসন্দেহে বিশ্ব রাজনীতির জন্য অনেক গুরুত্ব বহন করে। এরকম পরিস্থিতিতে নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আলাপে যাব, সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ট্রাম্প কিংবা প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বেশি হুমকিতে আর কেউ নেই, অথচ পেনসিলভানিয়ার যে সমাবেশ সেখানে নিরাপত্তা ব্যবস্থায় সেটির প্রতিফলন ঘটেনি। আপনার পর্যবেক্ষণ কি? এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনী পরিবেশ বা রাজনীতি কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই ঘটনাটি যেটি নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে এবং এখানে একটি বিষয় খুব একেবারে অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আপনি বললেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং তাদের যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, তারা কিন্তু বলছে যে এই ট্রাম্পের উপরে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের একটা প্রতি উত্তর বা একটা রিটালিয়েশন অ্যাটাক হতে পারে। ফলে এই রাজনৈতিক সহিংসতার একটা নতুন মাত্রা আমরা এখানে দেখতে পেয়েছি এবং সেই সহিংসতা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছে। এবং সেখানে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন তাদের নিরাপত্তা নিয়ে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা সংস্থাগুলো তারা অনেক বেশি আগের চেয়ে তারা সাবধানী। তো এখন বাস্তবতা হচ্ছে যে একটা রাজনৈতিক দিক আছে যে আক্রমণটা হয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমরা জানি 4 জন সিটিং প্রেসিডেন্ট এই ধরনের অ্যাসাসিনেশনের অ্যাটাকে মানে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জন এফ কেনেডি পর্যন্ত 4 জন, এবং তার বাইরেও রোনাল্ড রিগান বা থিওডর রুজভেল্ট সহ অনেকেই এরকম তারা ইনজিওর্ড হয়েছে। তো এই যে রাজনৈতিক সহিংসতার একটা সর্বোচ্চ পর্যায়ে আমরা যদি দেখতে পাই যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কিংবা শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের উপরে আক্রমণ, এবং এটির ব্যাপারে এখন এই যে আক্রমণটি হয়েছে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের বিরোচিত এক ধরনের ইয়ে পাচ্ছে, যদিও তার উপর আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণটাকে উনি যেভাবে নিয়েছেন এবং যেভাবে উনি হাত দেখিয়েছেন এবং এর সঙ্গে যেহেতু একটা রাজনীতির সম্পর্ক আছে, ফলে এই আক্রমণের সঙ্গে এক ধরনের রাজনৈতিক যে অনুকম্পা, এই সব মিলিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যে সম্ভাবনা নির্বাচনে ছিল সেটি আরো বেড়ে গিয়েছে তার নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে। এটি নিয়ে অনেক চর্চা হচ্ছে, অনেক বিশ্লেষণ হচ্ছে, এটি একটি দিক। দ্বিতীয়ত যে নিরাপত্তার যে দিকটি, যেখানে সিক্রেট সার্ভিস আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, তো সেই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে কিভাবে এই আক্রমণটি হলো, এবং সেটি অনেক দূর থেকে হয়েছে এবং সেই আক্রমণকারীর সেই সাকসেসফুলি একটা অ্যাটাক করতে পেরেছে। যদিও আগে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, কিন্তু সেটি লক্ষ্যবস্তুর কাছে আসতে পারেনি। তো এখানে দেখলাম যে আমরা বড় ধরনের আঘাত না হলেও এই যে সফল হওয়া, মানে যিনি আক্রমণকারী ক্রুক্সের কথা আমরা বলছি, তো এই দিকগুলো কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী যে প্রচার অভিযান শুরু হবে ফরমালি, সেই প্রচার অভিযানের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়াবে যে প্রার্থীদের নিরাপত্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা। তবে ট্রাম্পকে ইরান হত্যা ষড়যন্ত্র করেছিল বলে দাবি করে মার্কিন মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে, এটা মানে কতটুকু যৌক্তিক? ইরানের কি সেই সামর্থ্য আছে যে মার্কিন মুলুকে গিয়ে হামলার পরিকল্পনা এভাবে বাস্তবায়ন করবে? দেখুন, স্পেকুলেশন তো অনেক ধরনের হতে পারে। আমরা ইরানের কথা আপনি বলছেন, আবার আমি এক জায়গায় পেয়েছি ইউক্রেনের কথা। ফলে এটি যেহেতু কোনো দালিলিক প্রমাণ না থাকলে অথবা মানে সঠিক কোনো এভিডেন্স ছাড়া বলা মুশকিল, এবং ইরানের ক্ষেত্রে অথবা অন্য কোনো দেশের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে
এই ধরনের একটি আক্রমণের চেষ্টা করা এটি আসলে স্বাভাবিকভাবে এটি একটি অসম্ভব ব্যাপার। কিন্তু এই বিষয়গুলোর ব্যাপারে মন্তব্য করা অনেক কঠিন, কিন্তু তারপরও আমি বলবো যে পুরো বিষয়টি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থারই একটি বিষয়, এবং সেখানে হতে পারে যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল, তারপরেও আক্রমণ হতে পারে। কারণ আমরা জানি যে 9/11-এর অ্যাটাক মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে এবং আগের প্রেসিডেন্টরা বা অনেক রাজনৈতিক কিলিং সেখানে হয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে, তারপরেও সেটা আমি মনে করি যে নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত। এখন ইরান বা অন্য কোনো দেশকে যুক্ত করা, সেটি আসলে গণমাধ্যমে কিংবা বিভিন্ন ধরনের শক্তি আছে, তারা জি। তাদের মতামত ব্যক্ত করতে পারে। সেটি আমার মনে হয় মানে সময় বলে দিবে যে আসলে কোন দেশ অথবা কোন শক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই কারা এই 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 আক্রমণের সঙ্গে যুক্ত ছিল। এবং এখন পর্যন্ত এটাও খুব রহস্যের বিষয় যে ক্রুক্স যে আক্রমণ করেছে তার মোটিভটা কি সেটা সেটা পর্যন্ত এখনো প্রকাশ করা বেরিয়ে আসেনি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার পর্যবেক্ষণ জানিয়ে দেওয়ার জন্য।